আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট। এই 15ই আগস্ট আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন বিভিন্ন কারণে। 1947 সালের 14ই আগস্ট একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বে নতুন একটি রাষ্ট্রের জন্ম লাভ করেছিল, সেটা হচ্ছে পাকিস্তান। এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস 1947 সালে। এবং 16ই আগস্ট কথা ছিল দি গ্রেট বেঙ্গলে স্বাধীনতা লাভ করবে, কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের কারণে এক কলমের খোঁচায় ধর্মের ভিত্তিতে যেখানে ভারত পাকিস্তান বিভক্ত হলো, সেখানে ধর্ম এবং জাতিসত্তার ভিত্তিতে বাংলাকে দুভাগ করা হলো এবং সেখানে পশ্চিম বাংলা এবং আসাম, উড়িষ্যা চলে গেল ভারতের অংশে এবং পূর্ব বাংলা চলে আসলো পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশে, অর্থাৎ দি গ্রেট বেঙ্গল সেদিনই অপমৃত্যু ঘটল। এই 15ই আগস্টের পরবর্তীতে আমরা দেখি আবার এই 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিজেকে যিনি মহানায়ক বানালেন, যিনি 10ই জানুয়ারি 1971 সালে বাংলাদেশে এসে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, আবার 12ই জানুয়ারি তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। তাকে কিন্তু কেউ শপথ পড়ালো না, অর্থাৎ তাকে কেউ শপথ পড়ালো না, তিনি বরঞ্চ রাষ্ট্রপতির শপথ পড়ালেন প্রধানমন্ত্রী হয়ে। তিনি নিজেকে দুদিন পরে 12ই জানুয়ারি 1972 সালে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। এবং পরবর্তীতে আমরা জানি 1975 সালে জানুয়ারি মাসে এসে বাকশাল কায়েম করলো বাংলাদেশে বাকশাল কায়েম করলো, অর্থাৎ একদলীয় শাসন। আবার 74 সালে উনি দুর্ভিক্ষের উপহার দিয়েছিলেন। এই যে তিনি শেখ মুজিব, ওনার 1975 সালের 15ই আগস্ট সপরিবারে ওনাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ জাতির দাবির মুখে ওনাকে হত্যা করা হয়েছিল। এটা ছিল তখন সময়ের দাবি। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা আছে। বিগত 17 বছর অর্থাৎ 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা অনেক গল্প কাহিনী শুনেছি, যার সাথে ইতিহাস অতিরঞ্জিত ছিল। যেমন স্বাধীনতার পর থেকে 75 পর্যন্ত আমরা জানি 74-এর দুর্ভিক্ষ, আমরা জানি ভারতের সেনাবাহিনীদের বাংলাদেশে লুটপাটের ঘটনা, আমরা জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে আমাদের লাল গালিচা সম্বর্ধনা দেওয়া, সবই হয়েছে। কিন্তু জাতি কোনো কথা বলতে পারতো না, অর্থাৎ একটা বোবা জাতি তিনি চেয়েছিলেন, যে তিনিই হবেন রাজা, তিনিই হবেন সর্বেসর্বা, এবং বোবা জাতি। তার পরিসমাপ্তি ঘটেছিল 1975 সালে। আজকে তার পরবর্তীতে আমরা জানি আবার 2008-এর পরে এবং 24 পর্যন্ত কি হয়েছিল, জাতি কি দেখেছিল শেখ পরিবারে, সেটা আমরা জানি, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজ 15ই আগস্ট 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের মধ্যে, ভ্লাদিমির পুতিনের সাথে আজকে একটি মিটিং হচ্ছে আলাস্কায়। যে মিটিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দীর্ঘ 3 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধ 3 বছর ধরে চলছে। এখানে সবচেয়ে যেটা দেখার বিষয় আজকে 15ই আগস্ট, সেটা হচ্ছে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আছে, যার কারণে তিনি কিন্তু এই 15ই আগস্টের আগ পর্যন্ত ওনার বন্ধু প্রতিম রাষ্ট্র ছাড়া, যেমন ভিয়েতনাম, উত্তর কোরিয়া, তারপর চীন, এরকম বন্ধু প্রতিম রাষ্ট্র ছাড়া বেলারুশিয়া এবং তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এরকম বন্ধু প্রতিম রাষ্ট্র ছাড়া অন্য কোনো পশ্চিমা রাষ্ট্রে উনি ভিজিটে যাননি। এই প্রথম তিনি একটি রাষ্ট্রীয় সফরে গেলেন, এবং সেটা হচ্ছে খোদ সারা বর্তমান বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী এবং অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেই মিটিংটি হচ্ছে। এই মিটিংয়ের সবচেয়ে মজার বিষয়, এই মিটিং থেকে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। এই মিটিংয়ে আমরা জানি যে মিটিংয়ের পরের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট, যে ইউক্রেন নিয়ে রাশিয়ার যুদ্ধ এবং সমস্যা, ওনারা 17টি শর্ত দিয়েছেন ইউক্রেন এবং ইউরোপের পক্ষ থেকে। সেখানে মিটিংয়ের পরের দিন আমরা জানি 16ই আগস্ট সেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি
ব্রিটেনের প্রধানমন্ত্রী, ইটালির প্রধানমন্ত্রী, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, এছাড়াও সুইডেন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানরা সহ ইউক্রেনের রাষ্ট্রপ্রধান আমেরিকায় যাবেন কথা বলতে। সবচেয়ে মজার বিষয় যে যেখানে পুরা ইউরোপ এবং ইউক্রেন 17টি শর্ত দিল, রাশিয়া মাত্র 3টি শর্ত দিয়ে বলল যে এই 3টি শর্ত মেনে নিলে তোমাদের 17টি কেন 100টি শর্ত আমরা মেনে নিব। এই যে আজকে আমার মূল বিষয় হচ্ছে এই যে পররাষ্ট্রনীতির এখানে একটি দেখার বিষয়। আমরা এখানে দেখতে পারি যে পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সমরনীতি, এই 3টা নীতি আসলে একটা রাষ্ট্রের রক্ষা কবচ। রাষ্ট্রের এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, যেখানে তার মানে কি তিনি অন্য কোনো দেশে গেলে সেই রাষ্ট্র তাকে অ্যারেস্ট করবে, বন্দি করে সেখানে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আমরা যদিও জানি রাশিয়া তার পারমাণবিক বোমাকে প্রস্তুত রেখেছে, তার সামরিক বিমান প্রস্তুত রেখেছে, তার সাবমেরিন এবং যুদ্ধজাহানগুলা প্রস্তুত রেখেছে এবং আমেরিকাও প্রস্তুত রেখেছে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু এখানে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে মিস্টার পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার আলাস্কায় বসে মিটিং করছেন, যেখানে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে। অর্থাৎ তিনি তার পররাষ্ট্রনীতি, অর্থনীতি, যেখানে তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া আছে সেই স্যাংশনকে উনি ভ্রুক্ষেপ করছেন না, এবং সমরনীতি, 3টার কারণে তিনি আজ মাথা উঁচু করে সেখানে দাঁড়াতে পেরেছে। অর্থাৎ আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে দেখেন, আজ থেকে 1450 বছর আগে নবীজি হুজুরে পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে গেছেন, যেখানে নির্দেশনায় ছিল তুমি অমুসলিমদের কোনোদিন বন্ধু বানিও না। তাদের সাথে তুমি বাণিজ্য করতে পারো, তারা তোমার প্রতিবেশী হতে পারে, কিন্তু তাদেরকে কখনো বন্ধু বানিও না। দ্বিতীয় বলেছিল তোমরা সবসময় সময় উপযোগী সামরিকভাবে নিজেদেরকে প্রশিক্ষিত রাখবে এবং সমরাস্ত্র তৈরি করবে। তাহলে আজকে আমরা দেখছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু এই সমরনীতির কারণে এবং তার অর্থনীতির কারণে তার পররাষ্ট্রনীতিকে মানদণ্ড হিসেবে দাঁড়া করাতে পেরেছে। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও তিনি আমেরিকার আলাস্কায় আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে বসেছেন। যদিও মিটিংয়ের ফলাফল নির্ভর করছে জেলেনস্কির উপর, অর্থাৎ রাশিয়া এখন বলটা দিয়ে দিয়েছে ইউক্রেনের উপর। অর্থাৎ তুমি যদি যুদ্ধ থামাতে চাও, তোমার সব শর্ত আমি মেনে নিব, জাস্ট আমার 3টা শর্ত তুমি মেনে নাও। অর্থাৎ সেই জায়গায় যেতে গেলে আমার যেটা বক্তব্যের মূল বিষয় সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি এবং অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, এবং সেই সাথে আমাদের দূরদর্শী সমর পরিকল্পনা থাকতে হবে। যেখানে যেই অবস্থা আজকে ইরান বা তার্কি যাচ্ছে, যদিও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, অনেক স্যাংশন, অনেক হুমকি দামকি চলছে, তারপরও তারা মুসলিম দেশগুলোর মধ্যে তারাই একমাত্র তুরস্ক এবং ইরান আগায় যাচ্ছে। ঠিক আমাদের মনে হয় সেই ধরনের একটি পরিকল্পনা দরকার, এবং তাহলে আমরাও ইনশাল্লাহ একসময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাহলে বারবার আমাদের দেশে আর 15ই আগস্ট ফিরে আসবে না, বা 5ই আগস্ট। আমরা জানি 2024 সালের এই আগস্ট মাসের 5ই আগস্ট স্বৈরাচারের পতন ঘটছে, তাহলে এরকম স্বৈরাচারও আর জন্ম নিবে না, এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।